গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে কোয়ান্টাম সংখ্যাসমূহ, অর্থাৎ আমরা কেন এই কোয়ান্টাম সংখ্যা দেখছি সেটার মূল কারণ ছিল যে ইলেকট্রন বিন্যাস। আমরা যে 1s 2s 2p 3s হয়তো অনেকে দেখেছি, তো এই ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করে বা এই বিষয়গুলো কিভাবে আমরা জানতে পারি সেটার জন্য আগে ফার্স্ট স্টেপ ছিল কোয়ান্টাম সংখ্যা। তো আমরা হচ্ছে প্রথম যে কোয়ান্টাম সংখ্যা পড়েছিলাম সেটা হচ্ছে মুখ্য বা প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। আর আজকে পড়ব হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, এটাকে সহকারী কোয়ান্টাম সংখ্যাও বলা হয়ে থাকে। ঠিক আছে, তো আমরা প্রথম কোয়ান্টাম সংখ্যাতে পড়েছিলাম যে আমাদের প্রত্যেকটা যে স্তর আছে নিউক্লিয়াস, এটা তো আমাদের নিউক্লিয়াস পজিটিভ আধান বিশিষ্ট, আর এর চারপাশে যেগুলো ঘুরতেছে ইলেকট্রনগুলো, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা এক একটা শক্তি স্তর বলা হচ্ছে। আর এই শক্তি স্তরগুলোকে আসলে প্রকাশ করা হয় এন দ্বারা, যে এন ইকুয়াল টু যখন 1 হচ্ছে তখন সেটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এন ইকুয়াল টু যখন 2 হচ্ছে তখন সেটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এবং এগুলোকে কে এল এম এন এগুলো দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে, এরপরে আমরা আরও দেখেছিলাম যে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকতে পারে, পরেরটাতে 8টা ইলেকট্রন, তারপরেরটাতে অর্থাৎ তৃতীয় কক্ষপথে বা তৃতীয় শক্তি স্তরে কয়টা থাকে 18টা, চতুর্থতে থাকে 32টা। ঠিক আছে, আমরা এভাবে পড়েছিলাম। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, যেটাকে গৌণ কোয়ান্টাম সংখ্যা বলা হচ্ছে। ঠিক আছে, এখন তাহলে আমরা আমাদের গৌণ কোয়ান্টাম সংখ্যা এটা দেখব। আমরা দেখেছিলাম যে এটা ছিল আমাদের নিউক্লিয়াস, রাইট? এখান থেকে যে কোনো একটা অরবিটকে আমরা বেছে নেব। এই যে এটা দেখা যাচ্ছে একটা আমরা শক্তি স্তর বেছে নিলাম, ধরে নিলাম এর চতুর্থ নাম্বার n = 4, যেটা এটাকে যদি আমরা আরও মানে সুন্দরভাবে লিখি বা আরেকটু ভিতরে বিষয়গুলো দেখার ইন্টারনালি যদি একটু এটাকে আমরা অ্যানালাইসিস করি, একটা জিনিস আছে সেটা হলো বর্ণালীর সাহায্যে এগুলো অ্যানালাইসিস করা হয়। ঠিক আছে, তো আমরা তো আর বর্ণালীর সাহায্যে অ্যানালাইসিস করে দেখতে পাবো না, আমরা নর্মালি যারা পরীক্ষা নিরীক্ষা করে গেছে সেই হিসাবে আমরা তাদের তথ্য বা উপাত্তের ভিত্তিতে কথা বলবো। তাহলে এটা হচ্ছে আমার n = 4, n = কি 4, এটা হচ্ছে আমার n = 4। তাহলে এইটাকে আমি নিলাম। এখন কথা হচ্ছে তাহলে এইগুলা কি? আচ্ছা, তো বর্ণালী যখন আসলে আসে, লাইট যখন ফ্ল্যাশ আউট হয় তখন দেখা যাচ্ছে যে অনেকগুলো ওইটার সাথে দেখা যায়, অর্থাৎ অনেকগুলো এরকম রেখা দেখা যায়। তো এই রেখাগুলো কার সাথে থাকে? এত ফাঁকা করে থাকে না, এগুলো অনেক ক্লোজ টু থাকে, অনেক ক্লোজ টু থাকে, অর্থাৎ এরকম প্রত্যেকটার সাথে প্রত্যেকটা শক্তি স্তরে কী হচ্ছে? এই রকম রেখা থাকছে। যখন n = 4 হচ্ছে তখন এখানে সহকারী কিছু সংখ্যা থাকছে, সহকারী এরকমভাবে উপবৃত্তকার। আমাদের এটা হচ্ছে, এটা আমাদের কক্ষপথ, ঠিক আছে, একটা কক্ষপথ, আর এগুলা কি আমার উপকক্ষপথ। ঠিক আছে, এই উপকক্ষপথগুলো প্রত্যেকটা কক্ষপথের সাথে থাকে, অর্থাৎ এই যে যেমন এটা আমার কক্ষ, তাহলে এটার সাথেও কিন্তু এইভাবে কি আছে, আরও উপকক্ষ আছে, উপবৃত্তাকারভাবে এখানে আরও কি আছে, উপকক্ষ আছে। সুতরাং আমার প্রত্যেকটাতে কি আছে, উপকক্ষ আছে, রাইট? ওকে, তাহলে এগুলোকে আসলে কিভাবে প্রকাশ করা হয়ে থাকছে? একটা জিনিস আমরা খেয়াল করি যে এখানে আমরা নিয়েছি n = 4, মানে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা সেটা হচ্ছে n = 4, চতুর্থ শক্তি স্তরে এল এর ভ্যালু কত আসতেছে? আমরা জানি গৌণ কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, গৌণ কোয়ান্টাম সংখ্যাকে বা সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, আর প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এইখানে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে এন এর ভ্যালু কত হলে আসলে এল এর ভ্যালু আমরা পেতে পারি। একটা জিনিস আমরা এখন একটু লক্ষ্য করব, সেটা হচ্ছে এখানে n এর ভ্যালু দেব, আর এখানে l = 0 হতে n-1 পর্যন্ত
পূর্ণ সংখ্যা, ঠিক আছে, পূর্ণ সংখ্যা। আচ্ছা, এখানে বোঝা যাচ্ছে না, পূর্ণ সংখ্যা, রাইট। তাহলে l ইকুয়াল টু 0 হতে n-1 পর্যন্ত পূর্ণ সংখ্যা। এখন n ইকুয়াল টু যদি 1 হয়, ঠিক আছে, n ইকুয়াল টু যদি 1 হয় তাহলে l ইকুয়াল টু কী হবে? 0 হবে। তার মানে প্রথম যে শক্তি স্তর আছে সেইখানে, প্রথম যে শক্তি স্তরটা আছে এইখানে কি হবে? উপস্তর কয়টা আছে? একটা। এরপরে n ইকুয়াল টু যদি 2 হয় তাহলে l ইকুয়াল টু কী হবে? 0 এবং 1। কেন? কারণ 0 হইতে n-1 পর্যন্ত পূর্ণ সংখ্যা, তাহলে n-1 পর্যন্ত, তাহলে এখানে 2 হচ্ছে, তাহলে 0 হইতে 2, 2 - 1 মানে 1, তাহলে 0 এবং 1। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে অর্থাৎ এই শক্তি স্তরে কয়টা উপস্তর থাকবে? 2টা, 0 এবং 1। এরপর যখন n ইকুয়াল টু 3 হচ্ছে তখন l ইকুয়াল টু কী হচ্ছে? 0, 1, 2, ঠিক আছে। তাহলে তৃতীয় শক্তি স্তরে উপস্তর কয়টা থাকছে? 3টা। এরপর n ইকুয়াল টু যখন 4 হচ্ছে তখন চতুর্থ শক্তি স্তরে কয়টা থাকছে? 4টা থাকছে। তাহলে কি আমরা এখানে হিসাব মতো পেয়ে গেলাম যে l এর ভ্যালুটা কি হবে? l এর ভ্যালুটা ডিপেন্ড করতেছে n এর ওপরে, এবং সেটা কি হচ্ছে? 0 হতে n-1 পর্যন্ত। এখানে তাহলে n এর ভ্যালু যখন 4 হচ্ছে তাহলে 4 - 1 ইকুয়াল টু 3, তাহলে 0 হইতে 3 পর্যন্ত, 0, 1, 2, 3। তাহলে এই যে এইখানে আমরা যেটা দেখলাম যে যখন আমার ভ্যালুটা n ইকুয়াল টু কত হচ্ছে? 4 হচ্ছে, n ইকুয়াল টু যখন 4 হচ্ছে তখন আমি কয়টা হচ্ছে উপস্তর পাচ্ছি বা উপকক্ষপথ পাচ্ছি? আমার প্রধান কক্ষপথ চতুর্থ কক্ষপথে আমি হচ্ছে কয়টা উপকক্ষ পাচ্ছি? 4টা, 0, 1, 2, 3। এই যে এইখানে আমরা এটা দেখিয়েছি, এটা আসলে এর সাথে ক্লোজ টু, ঠিক আছে। এটা আমরা জাস্ট একটু অ্যানালাইসিস করে ভেঙে বোঝানোর জন্য যে এগুলো আসলে উপবৃত্তাকারভাবে থাকে। এখানে আমরা একটু খেয়াল করি, n এর ভ্যালু কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কি 4, কিন্তু l এর ভ্যালু চেঞ্জ। এই লাস্টের এটা l ইকুয়াল টু 0 হলে এরকম হচ্ছে, l ইকুয়াল টু 1 হলে এরকম হচ্ছে, l ইকুয়াল টু 2 হলে এই যে এটা আসতেছে, l ইকুয়াল টু 3 হলে এটা আসতেছে। তার মানে এখানে 4টা আছে। আমরা যদি এখানে যদি দেখি আমাদের প্রধান যেটা অর্থাৎ n ইকুয়াল টু 4 প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে, তাহলে কি হচ্ছে? আমার সহকারী কোয়ান্টাম সংখ্যাগুলো এর সাথে অ্যাডজাস্টমেন্ট থাকতেছে, এবং এটা বর্ণালীর মাধ্যমে আসলে এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করা যায়, ঠিক আছে। প্রত্যেকটা শক্তি স্তরে এরকমভাবে কি থাকছে? উপশক্তি স্তর বা উপকক্ষপথগুলো থাকছে, ঠিক আছে। এখন এইগুলোকে প্রকাশ করার জন্য আবার একটা জিনিস আছে, সেই জিনিসটা আবার কি? সেইটাকে বলা হচ্ছে অরবিটাল। তো 0কে প্রকাশ করার জন্য আছে s অরবিটাল, 1কে প্রকাশ করার জন্য আছে p অরবিটাল, 2কে প্রকাশ করার জন্য আছে d অরবিটাল, এবং 3কে প্রকাশ করার জন্য আছে f অরবিটাল, ঠিক আছে। তাহলে s, p, d, f এগুলা এক একটা অরবিটাল। এগুলা কি? এগুলাকে বলা হচ্ছে এক একটা অরবিটাল। এইগুলো হচ্ছে এক একটা অরবিটাল। সুতরাং আমরা এখান থেকেই বুঝতে পারছি যে আমরা যেই উপশক্তিস্তর বা উপকক্ষপথগুলো পাচ্ছি সেই কক্ষপথগুলোকে আমরা ডিনোট করে দিচ্ছি s, p, d, f দ্বারা। ওকে, এখন একটা বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে এই কক্ষপথগুলোতে আমরা কিভাবে প্রধান সংখ্যার সাথে অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে মিক্স আপ করতে পারি বা প্রকাশ করা হয়ে থাকে কিভাবে। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করি যে আমরা কিন্তু দেখেছিলাম যে কে দ্বারা প্রকাশ করা হয় প্রথম কক্ষপথকে। তাহলে কে কক্ষ যেটা, সেটা মানে কি? n ইকুয়াল টু 1, তাই না? তাহলে এখানে l ইকুয়াল টু কী ছিল? 0। আর আমাদের উপকক্ষ এটা কি হবে? তাহলে এটা হবে 1s। কেন 1s? কারণ হচ্ছে আমাদের এখানে কি 0টাকে প্রকাশ করা হচ্ছে কি s অরবিটাল দ্বারা, তাহলে এটা এজন্য এটা 1s। ওকে, এটা আমার হয়ে গেল। এরপরে আসি, এর পরে কি ছিল? l ছিল।
এল কক্ষ, ঠিক আছে। তাহলে এল কক্ষ মানে কি n ইকুয়াল টু 2, অর্থাৎ আমার প্রধান যে কোয়ান্টাম সংখ্যা ছিল ওর ভ্যালু ছিল হচ্ছে 2। ওকে, এখন এল ইকুয়াল টু তখন কি ছিল, আমরা এখানে দেখেছিলাম যখন n ইকুয়াল টু 2 ছিল তখন আমার এল এর ভ্যালু ছিল 0 এবং 1। তাহলে আমি এখানে লিখলাম 0 এবং 1। তাহলে এইটাকে এখন উপকক্ষে যদি আমরা লিখি, কিভাবে লিখতে পারি? উপকক্ষ হচ্ছে 0-র জন্য কি আসবে 2s, 2p, ঠিক আছে। 2s, 2p কেন 2s, 2p? কারণ 0-র জন্য হচ্ছে s আর 1-এর জন্য p। এই যে আমরা এখানে দেখেছি 0-কে প্রকাশ করা হচ্ছে s অরবিটাল, 1-কে p অরবিটাল, 2-কে d এবং 3-কে f অরবিটালে। তাহলে আমাদের এখানে 2s অরবিটাল, 2p, কারণ কি 2টা কি 2 হচ্ছে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখানে 1টা কি ছিল, 1টা ছিল n ইকুয়াল টু 1 প্রধান কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ প্রথম শক্তি স্তরের s অরবিটাল। আর এখানে দ্বিতীয় শক্তি স্তরের s অরবিটাল এবং দ্বিতীয় শক্তি স্তরের p অরবিটাল। ওকে, এরপরে কে এল, এরপর আমাদের কি আসবে m কক্ষপথ, m কক্ষ। তো m কক্ষ আমরা n ইকুয়াল টু কি 3। তাহলে এল ইকুয়াল টু আমরা কি পাচ্ছি 0 পাচ্ছি, 1 পাচ্ছি এবং 2 পাচ্ছি, রাইট। তাহলে এখানে আমাদের উপকক্ষ বা অরবিটাল যেটা, সেখানে আমরা কি পাবো 0-র জন্য কি, যেহেতু আমার এটা কি তৃতীয় শক্তি স্তর, সুতরাং আমাদের আগে 3 লিখতে হবে। তৃতীয় শক্তি স্তরে s অরবিটাল আর 1-এর জন্য p, তাহলে 3p এবং 2-এর জন্য কি d। আমরা এখানে কি পেয়ে গেলাম 3টা s p d f, d পর্যন্ত পেয়েছি, ঠিক আছে। এরপরেরটা আমরা f পাবো। তাহলে s পাইলাম, p পাইলাম, d পাইলাম, কার রেসপেক্টে 0-এর রেসপেক্টে s, 1-এর রেসপেক্টে p এবং 2-এর রেসপেক্টে d। এবং 3টা কি, এটা যেহেতু তৃতীয় শক্তি স্তরে, সুতরাং এটা হচ্ছে কি ডিনোট করতেছে, এটা ডিনোট করতেছে এটা তৃতীয় শক্তি স্তরের s অরবিটাল, তৃতীয় শক্তি স্তরের p অরবিটাল এবং তৃতীয় শক্তি স্তরের d অরবিটাল। এরপরে আমরা আরেকটা দেখব কে এল এম, এরপর কি, এরপরে আমরা n কক্ষপথ দেখব, রাইট। আচ্ছা, n কক্ষপথে n মানে কি, n ইকুয়াল টু কত 4। সো আমাদের l এর ভ্যালু কী কী আসবে, 0 আসবে, 1 আসবে, 2 আসবে এবং 3 আসবে। এইটাকে যদি আমরা এখন উপকক্ষ বা অরবিটালের কথা চিন্তা করি, ঠিক আছে, তাহলে এখানে 0-এর রেসপেক্টে কি 4 মানে কি, আমাদের এখানে 4 আগে আসবে, s মানে 0, 1 মানে কি p, তাহলে 4p, এরপরে কি 4d 2-এর রেসপেক্টে এবং 4f। এই তো হয়ে গেল, এটা আমাদের কি হয়ে গেল, আমরা যে অরবিটালের কথা চিন্তা করলাম এই বিষয়গুলো এখানে কভার করে নিল। তাহলে আমরা এখানে যে বিষয়গুলো বুঝতে পারছি সেটা হচ্ছে যে আমাদের কে এল এম এন এই কক্ষগুলো, অর্থাৎ n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 2, n ইকুয়াল টু 3 এবং n ইকুয়াল টু 4, এইটার রেসপেক্টে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা গৌণ কোয়ান্টাম সংখ্যা যেটাই বলি না কেন, সেইগুলোতে আমরা বিভিন্ন অরবিটালে কি করছি, ভাগ করতে পারছি, রাইট। এখন তাহলে এটা ছিল কি, এভাবে এটা ছিল হচ্ছে আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যার বিষয়। তাহলে আমরা এনটা করে ফেললাম, এরপর গৌণ কোয়ান্টাম সংখ্যা করলাম। এখন বাকি থাকতেছে হচ্ছে এম এবং এস, অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আর একটা কি স্পেন কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই দুইটা জিনিস কি, আমরা আমাদের যেহেতু এটা পজিটিভ, নিউক্লিয়াসটা কি পজিটিভ, আর নিউক্লিয়াসের চারদিকে যেগুলো আছে নিউক্লিয়াসটা কি, এটা হলো পজিটিভ, আর এই বাকি এগুলো আছে কি, এখানে হচ্ছে এই কক্ষপথগুলোতে কি হচ্ছে, ইলেকট্রন ঘুরছে। সুতরাং এই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ, যেহেতু ইলেকট্রন নেগেটিভ আর নিউক্লিয়াস কি ধনাত্মক কেন্দ্র বিশিষ্ট, তাহলে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন এবং ধনাত্মক কেন্দ্র বিশিষ্ট নিউক্লিয়াস, এই দুইটা ধনাত্মক এবং ঋণাত্মকের ফলে কি হচ্ছে, এখানে একটা চৌম্বকীয় একটা ক্ষেত্র তৈরি হয়ে যাচ্ছে। তো এই চৌম্বকীয় ক্ষেত্রগুলোকে প্রকাশ করার জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করা হয়ে থাকে। আর
আমরা যেটা স্পিন কোয়ান্টাম সংখ্যা, এইটা হচ্ছে ঘূর্ণায়ন। একটা ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকেও ঘুরতে পারে। এটা আমার যদি নিউক্লিয়াস হয় তাহলে একটা ইলেকট্রন এদিক দিয়েও ঘুরতে পারে, অথবা এই পাশেও ঘুরতে পারে, অর্থাৎ ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা গত ক্লাসে দেখব, কারণ ওইখানে বেশ কিছু জিনিস বোঝার আছে। তার আগে আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যার বিষয়টা বলে নিই একটু। সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা প্রকাশ করা হয়ে থাকে এবং এইটার ভ্যালু হচ্ছে দুইটা, প্লাস হাফ অর মাইনাস হাফ। অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ যদি ঘুরে তাহলে পারে এটা কি প্লাস হাফ, আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে তাহলে পারে কি এটা হচ্ছে মাইনাস হাফ। ঠিক আছে, তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে স্পিন কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে একটা ইলেকট্রন তাহলে যেই দুই দিকে যে ঘুরতেছে এটাকে প্রকাশ করার জন্য মূলত প্লাস হাফ এবং মাইনাস হাফ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এখন তাহলে আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে একটু যদি ক্লোজলি দেখি আমরা, n ইকুয়াল টু যখন 1 হচ্ছে তখন l ইকুয়াল টু 0। ঠিক আছে, m এর ব্যাপারটা আসতেছে প্লাস মাইনাস l, এটা আমরা পরে ব্যাখ্যা করব। তাহলে আমরা এখন s এর ভ্যালুটা কি, আমার একটার জন্য প্লাস হাফ এবং আরেকটার জন্য মাইনাস হাফ। আমরা s এবং m এটা হচ্ছে নেক্সট ক্লাসে দেখব। গত ক্লাসে তো আমরা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা দেখেছি। আজকে শুধু আমরা দেখলাম যে যখন n ইকুয়াল টু 2 হচ্ছে l এর ভ্যালু 0 এবং 1, n ইকুয়াল টু যখন 3 হচ্ছে l ইকুয়াল টু 0 1 2, n ইকুয়াল টু যখন 4 হচ্ছে l ইকুয়াল টু 0 1 2 3। ঠিক আছে, এর পরবর্তীতে আরও আছে, ওইগুলো আপাতত আমাদের দরকার নাই, ওটা আরও বেশি হায়ার স্টাডিজের জন্য প্রয়োজন হয়ে থাকে। আমরা তাহলে স্প্যান কোয়ান্টাম সংখ্যা বুঝলাম যে যেহেতু কি করছে, ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস এবং ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন যেহেতু আবর্তন করছে পাশাপাশি, সুতরাং এখানে একটা যে চৌম্বকীয় চার্জের সৃষ্টি হচ্ছে বা চৌম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে সেটা আসলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এবং এই ঘূর্ণায়নটা ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। যদি ক্লকওয়াইজ হয়ে থাকে তাহলে সেটাকে প্লাস হাফ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে মাইনাস হাফ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের ক্ষেত্রে। আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমরা আগামী যে ক্লাসটা আছে এই ক্লাসটাতে দেখব। তাহলে আমাদের কোয়ান্টাম সংখ্যা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আমরা কি করব, প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা এই চারটা কভার করে ফেলব। এরপরে আমরা হচ্ছে দ্বিতীয় অর্থাৎ নেক্সট ক্লাসের পরের ক্লাস থেকে আমরা ইলেকট্রন বিন্যাসে সরাসরি চলে যাব। সো সে পর্যন্ত সবাই ভালো থাকো। আর যারা হচ্ছে এই দুইটা বুঝতে এখনও পারো নাই তারা গত ক্লাসটাকে একবার দেখবা যে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা কী জিনিস এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা বা গৌণ কোয়ান্টাম সংখ্যা কী জিনিস, এই দুইটা জিনিস একটু ভালো করে দেখতে হবে তোমাদের। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।